বিসমিল্লাহ। শোরুমে যাইয়া কাগজটা নিতে হইবে। তোমরা কি শোরুমে আবা? আয় রে, তাহলে কি রিক্সা নিয়ে আইতেছো? আচ্ছা আও, তাহলে আমি শোরুমে আছি। ওকে। আচ্ছা সৈকত, আচ্ছা যাবা? আহা, তো দুইজন আও। আচ্ছা তাহলে আমি আছি, শোরুমেই আছি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি বর্তমানে বরিশালে। নজরুল সড়ক দিয়ে বের হলাম মাত্র। এখন যাচ্ছি সিএমবি 1 নম্বর পোল সুজুকি সার্ভিস সেন্টারে। এই যে সামনেই সুজুকি শোরুম। তো এখন আমি চলে যাব একদম সার্ভিস সেন্টারের ভিতরে। ও ও রে কোনা। চলে আসলাম। সাব্বির কিদার হে? সাব্বির কই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন যাব আরিফ ভাইয়ের কাছে। না, সামনে কাউন্টারে যাই, ওখানে গিয়ে দেখি যে আমার পেপারস আসছে কিনা। ভালো আছেন? ভালো ভাই। আজকে পেপারস উপরে আরিফ ভাইয়ের কাছে। ওকে 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 ওকে। ভাই ভালো আছেন? আমারটা কি হয়ে গেছে? ওহ, থ্যাংক ইউ। তো পেপারস মোটামুটি ডান। ওকে ওকে, ডান ডান। তো ফাইনালি আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রাইড স্টার্ট করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসা বাসা দিয়া সবাই টুকটাক ফোন দিতেছে, সবাই আর কি অপেক্ষা করতেছে। কালকেই আমার যাবার কথা ছিল, কিন্তু আমি তো পেপারসের কারণে থেকে গেছি। টুকটাক কিছু কাজও গুছাইছি, এটা প্লাস পয়েন্ট হয়েছে। আর গাড়ির সর্বোচ্চ লিমিট হচ্ছে গিয়ে নতুন অবস্থায় 50, তো 50-এর বেশি করা যাবে না। এই কারণে এটা একটু খেয়াল রাখতে হবে। ব্রেকিং পিরিয়ড খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই ব্রেকিং পিরিয়ডের পরেই আপনার বাইক কীরকম সার্ভিস দেবে এইটা আর কি ব্রেকিং পিরিয়ড মেনটেন করলে বোঝা যাবে, আর মেনটেন না করলে ওটাও বোঝা যাবে। তো আমি অলওয়েজ ব্রেকিং পিরিয়ড মেনটেন করি, এখানে কিছু করার নাই। তো আমি ওই রেঞ্জ ধরেই আর কি যাব। তো আজকে যেতে অনেক সময় লাগবে, হয়তো অনেক গল্প হবে ইনশাল্লাহ। আবারও রেগুলার ব্লগে অ্যাড হয়ে গেলাম আল্লাহর ইচ্ছে, আলহামদুলিল্লাহ। চলে আসলাম রূপাতলি। এই রূপাতলি আসলে আমার খালাম্মার বাসা। তো খালাম্মার সাথে দেখা দেওয়া দরকার, কিন্তু আজকে না, 1 সপ্তাহ পরে আবার যখন আসবো তখন দেখা দেবো ইনশাল্লাহ। আর একটা মেইন সমস্যা হচ্ছে গিয়ে বাইক 50-এর উপরে তো চালানো সম্ভব না। আর এটা একটা খুব সমস্যা, কারণ স্পিড বেশি করা যাবে না, একটা লিমিট। এটা খুবই চাপ, প্রায় চিল চাপ। 1000 কিলোমিটার মেনটেন করতে হবে। 1000 কিলোমিটার খুব রিসেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমায় ডেকো না, ফেরানো যাবে না। কালকে আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মানে আমি যতবারই বাইক কিনছি আমি কখনো বৃষ্টি ছাড়া বাইক কিনতে পারিনি। তো কালকে বাইকটা কিনছি, কেনার পরেই তুমুল বৃষ্টি বের করার পরে।
তো পুরো বৃষ্টিতে বাইকটা ভিজছে। তারপর আজকে তারপর যে কালকে যে রাত্রে মোটামুটি একটু চালাইছি, তাও সম্পূর্ণ মানে রাস্তায় পানি জমে গেছে এরকম অবস্থায় চালাইছি। আর এই যে একটা সমস্যা, এই যে এখন আমি চাইলেও আর কি ওভারটেকিং করতে পারবো না, আমাকে এরকম পিছে 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 আস্তে আস্তেই যেতে হবে। এইটাই হচ্ছে গিয়ে একটা সবচেয়ে মেইন প্রবলেম নতুন বাইকের। তারপরও কিছু করার নাই, এটা তো বারবারই বলতেছে, কিছু করার নেই, এটা তো জানা কথা। আর এইভাবেই চলুক। আর কালকে তো পরে প্রচুর পানি ছিল রাস্তায়, ওই পানির ভিতরে। আর আজকেও সেম অবস্থা, কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে, এই যে আবারও পানির ভিতরে। তো বৃষ্টির পরে এখন আবার রোদ্র উঠছে, পরে রাস্তা ভালোই শুকিয়ে গেছে। তো এই মানে আমার সাথে বৃষ্টির বাইক যেদিন কিনবো ওই দিন বৃষ্টি হবেই, এটা হচ্ছে গিয়ে কনফার্ম, এ জায়গায় কোনো সন্দেহ নাই, হবেই। এখন পর্যন্ত আমি 6টা বাইক কিনছি। এই যে আমাকে হাত দিয়ে সিগন্যাল দিল, কিন্তু আমার তো লিমিট 50, আমি 50-এর উপরে উঠাতে পারবো না। আরেকটা ব্যাপার, এই যে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ লোড। কালকে আমরা সম্পূর্ণ ট্যাঙ্কি লোড দিছি নতুন গাড়ি কিনে, এটা আমি সবসময় করি। আর এটাই মজা। আমি খুব হ্যাপি, আলহামদুলিল্লাহ, সব আল্লাহ শুক্রিয়া। 50-এর উপরে না, ও 50 ওঠে না, ও 50 50 50, কি যে ঝামেলা এটা একটা। ও, আর একটা ব্যাপার, আপনারা যারা যারা জানেন বা দেখছেন যে এর আগেও আমি একটা এসএফ চালাইছি, তারপরে আবার এই সেম গাড়ি সেম সিস্টেম, কেন আবারও কেন মনোটন? আসলে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার ইচ্ছে ছিল ভিথিরি কেনার, R15। তো যদিও যে কোনো একটা সমস্যার কারণে আর ভিথিরিটা হয় নাই। আর অনেক দিন আগেই আমার বাইক আমি সেল করে দিছি, প্রায় 7 মাস আগে। তারপরে একটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই থেকে মানে অনেক দিন আমি বাইক ছাড়াইছিলাম, 7 মাস কম না। তো মোটামুটি অনেক সময়। তো তারপরে আর কি যখন আমার কাছে টাকা আসলো, তো পরে আর কি আমার সেকেন্ড হ্যান্ড বাইক চাইলে আমি কিনতে পারতাম, কিন্তু আসলে আমার কেমন যেন সেকেন্ড হ্যান্ড বাইক চালানোর আর কি ইচ্ছা ভিতর থেকেই আসে না। তো আমি কখনো আর কি সেকেন্ড হ্যান্ড বাইক চালাই না এখন পর্যন্ত, কারণ মানে আমার বাইক আমার একটা খুব ইমোশন, তো এখানে আর কি এটা আমার মতো করেই থাকবে, এটাই আমি সবসময় চাই। এই কারণে আমার সেকেন্ড হ্যান্ড বাইকের কেনার ইচ্ছা একবারই নাই। সেকেন্ড হ্যান্ড বাইক কেনা যে খারাপ এইটা না, কিন্তু আমার মানসিকভাবে ইচ্ছাটা নাই। তো এক্ষেত্রে পরে আমি আর কি অনেক চিন্তা ভাবনা, অনেক মানে খোঁজাখুঁজি, অনেক কিছুর পরে মানে এটা একটা অনেক প্রেশার ছিল আমার জন্য ওই সময়টা, আমি কি কিনবো। তো পরে আর কি আমার মন থেকে এই শাড়িটাই আসছে যে আমি একটা জিক্সার মনোটন বাইক চালাবো, কারণ আগেটা শেড চালাইছি, এবারটা ন্যাকেট চালাবো। তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, প্যারানাই চিল, চলে আসলাম গাবখান ব্রিজে। গাবখান ব্রিজ হচ্ছে গিয়ে আমাদের ছোটোবেলার সময় সব থেকে বড় ব্রিজ, সব থেকে উঁচু ব্রিজ। যখন আমরা মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে যেতাম, আবার বরিশাল থেকে মঠবাড়ির উদ্দেশ্যে, তখন আর কি অপেক্ষা করতে থাকতাম যে কখন গাবখান ব্রিজটা আর কি দেখবো, গাবখান ব্রিজের সৌন্দর্য উপভোগ করব। তো এই হচ্ছে গিয়ে সেই গাবখান ব্রিজ। গাবখান ব্রিজ অনেক উঁচু ব্রিজ, দেখছেন এই যে গাছের পাতাগুলো ব্রিজের সমান সমান। আর সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে গিয়ে ওয়েদারটা জোস, এক কথায় অসাধারণ ওয়েদার। তো এই জন্য খুবই সুন্দর একটা পরিবেশ। ও, নদী, আর এই নদী সাইডে একটা বাস আছে,
সেরা একটা পরিবেশ। আর আমার তো গতি খুবই কম। ঠিক আছে, হেল্পার ভাই বলতে আছে যে ঠিক আছে, ভালো লাগছে ব্যাপারটা। ও, আমার গতি অনেক কম। আমি খুব রিল্যাক্সে অনেকক্ষণ বসে এই গাবখান ব্রিজে আসলাম, যেখানে বরিশাল থেকে বের হয়ে রূপাতলি থেকে বের হওয়ার পর মাত্র কত 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট সময় লাগে। ওখানে মনে হয় আধা ঘন্টা 40 মিনিট সময় লাগছে আস্তে আস্তে। তো স্লো স্লো রাইড করতেছি। সামনে আর কি একটা ব্রিজের ঢালেই চায়ের একটা দোকান আছে। তো চিন্তা করতেছি ওখানে একটা ব্রেক দেব, ব্রেক দিয়ে হালকা পাতলা একটু নাস্তা করে আবার দেন রওনা। কারণ সময় লাগবে যাইতে, 40, 50, 45 এই স্পিডে মেনটেন করতেছি। তো চলে আসলাম আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে। এখন এখানে কিছুক্ষণ রেস্ট করি, দেন আবার চলে আসলাম ভান্ডারিয়া বাস স্ট্যান্ড। ও, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ওয়েদার, বৃষ্টির আগ মুহূর্ত। আমি ফোন দিছিলাম এলাকায়, তো এলাকায় নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এদিকেও একটা বৃষ্টির ময় আবহাওয়া। তো হয়তো যাবার পথে কোথাও না কোথাও বৃষ্টির সাথে দেখা হলেও হতে পারে। প্রতিটা মানুষের জীবনে তার জন্মভূমি সব থেকে পছন্দের। তো আমার বেলায়ও ব্যতিক্রম না। চলে আসলাম আমার প্রাণের প্রিয় শহর মঠবাড়িয়াতে। এটা হচ্ছে গিয়ে মঠবাড়ি উপজেলা পরিষদ। মানে যত দূরেই থাকি না কেন, যখনই মঠবাড়িয়ার ভিতরে চলে আসি তখন আর কি একটা অন্যরকম অনুভূতি কাজ করে, অন্যরকম ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ আমি এই শহরে জন্মগ্রহণ করতে পেরে। আপনাদের সকলের দাওয়াত, আসবেন আমাদের এলাকায় ঘুরতে। সুন্দর সুন্দর প্লেস আছে, সুন্দর সুন্দর। আমাদের এলাকা তো নদীমাতৃক, নদীর পাড়গুলো অনেক সুন্দর। অবশ্যই আসবেন, অবশ্যই নক দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের নিয়ে সুন্দর প্লেসগুলোকে ঘুরে দেখানোর জন্য। তো এখন যাব সরাসরি বাসায়। আর সময় হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগে দেখলাম 3টা 30। আমি বরিশাল থেকে রাইড স্টার্ট করলাম 1টায়, আর এখন বাজতেছে 3টা 30। তার মানে 3.5 ঘন্টা, যেখানে আমাদের লাগে 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট, সেইখানে আমি আজকে 3.5 ঘন্টা বসে আসছি। মাঝখানে 2টা ব্রেক দিছিলাম, যাক তারপরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পৌঁছে গেছি। তো চলুন এখন যাওয়া যাক বাসায়। চলে আসলাম বাসার সামনে, এখন গেটটা খুলতে হবে। ওকে, প্রচুর বৃষ্টি হয়েছে। ফার্স্ট টাইম এই গাড়ি নিয়ে বাসায় ঢুকতেছি। বৃষ্টিতে অবস্থা খারাপ। নাতবি গেল কই? তো এই হচ্ছে ব্যাপার। নাতবি কই? হ্যাঁ, নানু বাড়ি গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হেলমেটের ভিতর থেকেই শুরু করছিলাম, হেলমেটের ভিতর থেকেই শেষ করতেছি। এই হচ্ছে আমার বাইক। সবাই দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ খুব রিসেন্ট নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।